This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুন ধর্ষণের পর থেকেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। কোথাও নিষ্ক্রিয়তার অভিযোগ, কোথাও আবার অতি সক্রিয়তার অভিযোগ। আর এই আবহে এবার তিলোত্তমার দেহ সৎকার করা নিয়েও বিস্ফোরক দাবি তিলোত্তমার বাবা মায়ের, যে দাবিতে আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। কি বলছেন তিলোত্তমার বাবা মা? আমরা কথা বলেছিলাম, শুনুন। যেদিন তিলোত্তমাকে খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসে সেদিন সকালে তিলোত্তমার বাবা অভিযোগ করেছিলেন মেয়ের দেহ তাদের দেখতে দেওয়া হচ্ছে না। এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? না, আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, এই করছে সেই করছে। সেদিন সন্ধ্যেবেলার ছবিটাও সবার মনে আছে। ময়না তদন্তের পর তিলোত্তমার দেহ তার বাবা মায়ের হাতে তুলে দেওয়া হয়নি। বাবা মা গেলেন টালা থানায়, কিন্তু দেহ কোথায় যাচ্ছে বাবা মা সেটা জানতেন না। তাদের জানানোর প্রয়োজনও কেউ বোধ করেননি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে মেয়ের দেহ? প্রশ্ন তুলে সেদিন রাতে চিৎকার করেছিলেন তিলোত্তমার বাবা মা। অভিযোগ করেছিলেন পুলিশের বিরুদ্ধে। আরে দেখুন না কি করছে পুলিশ, কি করছে আমাদের পুলিশ, আমাদের কিভাবে অত্যাচার করছে, পুলিশ আমাদের কিভাবে অত্যাচার করছে। ওই দেখুন ডেড বডি নিয়ে চলে গেছে, ডেড বডি নিয়ে কোথায় চলে গেল? আমাদেরকে মেয়েটাকে মেরে ফেললো, তারপরে একাদ অত্যাচার আমাদের তিলোত্তমার বাবা মা যখন টালা থানায়, তখন পুলিশ দেহ নিয়ে পৌঁছে যায় তিলোত্তমার বাড়িতে। কিন্তু বাড়িতে তো কেউ নেই, তাই রাস্তায় দীর্ঘ সময় পড়ে থাকে তিলোত্তমার নিথর দেহ। কেন বাবা মা জানতেও পারলেন না দেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? প্রশ্ন ছিল। কিন্তু এর থেকেও বড় প্রশ্নটা মনে হয় উঠে গেল তিলোত্তমার দেহ সৎকার করা নিয়ে। সেদিন রাতেই তিলোত্তমার দেহ সৎকার করা হয় পুলিশি পাহারায়। কিন্তু শ্মশানে কি হয়েছিল শুনুন তিলোত্তমার বাবা মা কি বলছেন। কতড়িঘড়ি কতক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সবকিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে ডেড বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল না, সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে আর কোনো কিছু না, কিন্তু কঠিন দায়িত্ব পালন করেছিল। হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি আপনাদের সঙ্গে না, আমাদের সঙ্গে না। দেহটাকে কিভাবে তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে, দাহ করার জন্য ব্যস্ত ছিল। তিলোত্তমার দেহ সৎকারে কেন এত সক্রিয়তা? আর দেহ সৎকার হতেই শ্মশান ফাঁকা, কেউ পরিবারের পাশেও থাকলেন না। তিলোত্তমার বাবা মা যে কথা বললেন কার্যত সেই একই সুর শোনা গিয়েছে মহোৎসবতলা মহাশ্মশানের ম্যানেজার ভোলাবাবুর গলাতেও। আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিল এই এরিয়াটা। তো একটা বডির লোক ছিল, যেগুলো বডি ছিল তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় তত মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে। আগে থেকেই ফোন করে জানিয়ে রাখা ছিল। শেষ বেলায় তিলোত্তমার জন্য ভিভিআইপি ব্যবস্থা কেন? ঘটনার গুরুত্বের কথা ভেবে নাকি অন্য কোনো কারণ?
উনি বলছেন যে হ্যাঁ রিপোস্টমর্টম করা উচিত, ইনভেস্টিগেশন করা উচিত। বলছে স্যার শুভেন্দু আমার মেয়ের বডি ট্রেন নিয়ে চলে যাচ্ছে, ছাড়ুন আমি আগে যাই আমার বাড়ি নিয়ে বডি বাড়িতে ঢুকিয়ে দিয়েছে। আর নান্টু ঘোষ ওকে আগে অ্যারেস্ট করুন, ওকে আর মিঠু মজুমদারকে। ও শ্মশানে কাঠ রেডি করে ফেলেছে, কে বলেছে ওকে কাঠ রেডি করতে? আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন? স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা, কেন, উদ্দেশ্যটা কি? এক্ষেত্রে যদি দুবার পোস্টমর্টেম হতো তাহলে অসুবিধে কার ছিল? এফআইআর রাত্রি 11:30, তার আগে ক্রিমেশনের জন্য বডি চলে গেছে। এই সহ নানাবিধ ঘটনা পরম্পরা স্পষ্ট যে আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। হাসপাতাল থেকে শ্মশান, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্নটা মিটছে না তিলোত্তমার পরিবারের মন থেকে। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। আর এই যে ঘটনার পরম্পরা, এই পরম্পরা অনুযায়ী কেন্দ্রবিন্দু থেকে অবশ্যই সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল। আজও সন্দীপ সিবিআই দপ্তরে, এই নিয়ে টানা 6 দিন। এরপর কি? সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন তার প্রাক্তন সহকর্মী আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। কত যে অভিযোগ বলে শেষ করা যাচ্ছে না। সন্দীপ কি এবার সত্যি জাতাকলে পড়তে চলেছেন? তুমি হচ্ছে একমাত্র মিডিয়া রিপোর্টার যে বাই হার্ট চেয়েছিলে আক্তার আলীকে দিয়ে অবধি আমার নামে প্রতিবাদ, আমার নামে যাচ্ছে তাই কথাবার্তা বলিয়েছিলে। TV9 বাংলা কাউকে দিয়ে কিছুই বলায়নি, বলেছিলেন আক্তার আলী। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার সরব হয়েছিলেন আরজি করের প্রাক্তন ডেপুটি সুপার। আবারও প্রতিবাদের ময়দানে আক্তার। মুর্শিদাবাদের কর্মস্থল থেকে কলকাতায় ছুটে এসেছেন। কলকাতা পুলিশের তৈরি করা সিটের সামনে বয়ান দিয়েছেন, তাতেও সন্তুষ্ট হননি। এবার ইডি তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আক্তার আলী। বলছেন মরণপণ যুদ্ধ। র্যাকেটের সঙ্গে যারা জড়িত তাদেরকে এক্সপোজ করা হোক এবং আমি বাংলাকে সুরক্ষিত এদের থেকে মুক্তি করার জন্য এই আমার যুদ্ধটা আজকে শুরু করলাম। এই নেক্সাসটাকে ভাঙার জন্য আমার লাইফকে স্টেকে রেখে এই যুদ্ধটা, এই সংগ্রামটা, এই আন্দোলনটা শুরু করলাম এবং ওনার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস ইনিশিয়েট করা হলো। সন্দীপের বিরুদ্ধে অভিযোগের ফোয়ারা ছুটিয়েছেন আক্তার আলী। এনআরএস আরজি করে বায়োমেডিক্যাল বর্জ্য উৎপাদনের একই ক্ষমতা, অথচ 6 মাসে আরজি করে বর্জ্যের পরিমাণ এনআরএস এর 3 ভাগের 1 ভাগ। তাহলে বাকি বর্জ্য গেল কোথায়? পাচারের টাকা কার পকেটে? বিশেষ সংস্থাকে 2,97,36,000 টাকার বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিকেলে একই ল্যাব তৈরির খরচ মাত্র 61,47,000 টাকা। বেসরকারি স্বাস্থ্য ক্ষেত্রের থেকেও চড়া দরে হাই ফ্লো নেজাল ক্যানুলা ক্রয়। সরকারের কোটি কোটি টাকা অপচয়ের অভিযোগ। আরও আছে অভিযোগ একাডেমিক তহবিলের বিস্তর 9/6। অধ্যক্ষের বিরুদ্ধে বরাত পিছু 20% কমিশন চাওয়ার অভিযোগ। ইউজি পিজি কাউন্সেলিংয়ে বেনিয়ম। ফেল করানোর পর ছাত্রদের কাছ থেকে টাকা নিয়ে পাশ করানোর অভিযোগ। সন্দীপ ঘোষ তো মানুষ হিসাবে ভালো না, ও তো ছাত্রদেরকে কিভাবে যে ভিক্টিমাইজ করেছে সেটা আমার থেকে আর বেশি কেউ জানবে না। পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট থেকে 8 থেকে 10 লাখ টাকা হিসাব ছিল, ইউজি স্টুডেন্টদের কাছ থেকে 3.5 লাখ 2.5 লাখ টাকা এরকম ওদের হিসাব ছিল। সব জায়গায় উনি এমন কোনো জিনিস, এমন কোনো দুর্নীতি নেই যেটা উনি ম্যাল প্র্যাকটিস করেননি। নিয়ম না মেনে হাসপাতাল চত্বরে খাবারের স্টল, ক্যাফে তৈরির অভিযোগ। 3টি সংস্থা দরপত্রে যোগ দিলেও 3 সংস্থারই শিলমোহর, সই এক। এখানেও কলেজ কাউন্সিলকে এড়িয়ে বরাত দেওয়ার পিছনে আর্থিক গরমিলের অভিযোগ। কম্পিউটার, শব্দধ্বনি ব্যবস্থা, চেয়ার টেবিল ভাড়া নেওয়ার জন্য খরচ 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকায় সবই কিনে নেওয়া সম্ভব, ভাড়া বাবদ এত খরচ কেন? ইএনটি কর্মশালায় বেআইনিভাবে মৃতদেহের ব্যবহারে মানবাধিকার লঙ্ঘন। ডেড বডি স্ক্যাম আছে, উনি ডেড বডিগুলো ওয়ার্কশপের জন্য দিয়ে দিতেন, বিক্রি করে দিতেন। আনক্লেম বডি, পিএম বডি, এটা নিয়ে কমপ্লেন হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে তদন্ত করেছিল, কোর্টে পিআইএলও হয়েছিল। কি বুঝলেন? অভিযোগের পাহাড়। যে কদিন আরজিকর হাসপাতালে ছিলেন ততদিনই সরব হয়েছিলেন আক্তার আলী, কিন্তু স্বাস্থ্য ভবন, ভিজিলেন্স কমিশনে, মুখ্যমন্ত্রীর দরবারে কোথাও জানিয়ে বিন্দুমাত্র লাভ হয়নি। উল্টে সন্দীপের কারসাজিতে আক্তারের সার্ভিস ব্রেক হয়ে যায় বলে অভিযোগ। এখনো ভীত আক্তার। আদালতকেও জানিয়েছেন প্রাণ ভয়ের কথা। হুমকি আসছে, আমার প্রাণের ভয় হচ্ছে, সেটাও আমি অনারেবল কোর্টের কাছে অ্যাপিল করব যে আমাকে যাতে একটু সুরক্ষা আমাকে ইনশিওর করা হয়। বিত্তবান নন, বিবেকবান চেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আখতারের মতো বিবেকবানদের কথা কানেই তুলছে না প্রশাসন। উল্টে সন্দীপকেই প্রভাবশালী করে তোলা হয়েছে দিনে দিনে। উনি খুব প্রভাবশালী ছিলেন, ওনার ওপরে হাত ছিল, সে হাত তো এখনো থাকতে পারে। এবার উনি এত ইনফ্লুয়েন্সিয়াল প্রভাবশালী কি ওনার এই ট্রান্সফার অর্ডার হতো, কিছুক্ষণের মধ্যে আবার সেই অর্ডার রিভোক হয়ে যেত। এটা নিয়ে দুবার হলো, থার্ড টাইম উনি রিজিগনেশন দিলেন, উনি একটা প্রাইজ পোস্টিং পেয়ে গেলেন। গতকাল উনি গেছেন, আমিও গেছিলাম টালা থানায়। স্পেসিফিক কেস ছিল, কগনিজেবল অফেন্স ছিল। ওখানে যে পুলিশ অফিসার ছিল আমাদের সামনে কাউকে একটা ফোন করলেন, ফোনে আওয়াজটাও আমরা শুনতে পেলাম, না এফআইআর করার দরকার নেই, জাস্ট রিসিভ করে নে। উনি তার বসের কথা মতো রিসিভ করে নিন। ওই বসটাকে সেটা জানার ইচ্ছা আছে আমাদের। আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানাই। শুধু আখতার আলী নন, একথা বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও। এবার কি আখতার বিচার পাবেন? সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে, তাই একটা প্রশ্ন উঠতেও শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এবার কি ইডি আসবে, সন্দীপকে ধরবে? শুধু যে আর্থিক দুর্নীতি নিয়ে এফআইআর হয়েছে, পুলিশ সিট বানিয়েছে তাই নয়, ইডি তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আখতার আলী। ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা যদি সেই অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বেশ কিছু তথ্য পান, তাহলে তারা হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবেন, সেখানে সেই সমস্ত তথ্য উল্লেখ করতে পারেন। ঠিক যেমন শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পুরো দুর্নীতি সংক্রান্ত তথ্য আদালতকে দিয়েছিল, এবং তারপর আদালত যদি নির্দেশ দেয় তাহলে সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তারা কিন্তু এই ঘটনার তদন্ত করতে পারে। অন্যদিকে কোনো ব্যক্তি মামলা করলেও আদালত যদি মনে করে যে এই ঘটনা অর্থাৎ এই আরজি করের যে ফিনান্সিয়াল ইরেগুলারিটিসের অভিযোগ রয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত কোনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তদন্তভার দেওয়া হবে, সেখানে আদালতের নির্দেশক্রমে ইডি বা সিবিআই সেই তদন্ত করতে পারে। ইডি নিয়ে রাজনৈতিক চর্চা এখন থেকে শুরু। আর্থিক দুর্নীতির বিষয় এসছে, এই প্রসঙ্গে ইডি যদি এই তদন্ত হাতে নেন তাহলে নিশ্চিতভাবে বিচার পাবার ক্ষেত্রে কিন্তু অনেক বেশি তারা ভরসাযোগ্য হয়ে উঠবে। আক্তারের অভিযোগের ভিত্তিতে সন্দীপের বিরুদ্ধে সিট গঠন করেছে কলকাতা পুলিশ, কিন্তু অভিযোগ করার 1 বছর পর কেন এই তৎপরতা? সন্দেহের চোখে দেখছে বিরোধী শিবির। সিট হচ্ছে রাজ্যের একটা পরিকল্পিত পদক্ষেপ, যার মধ্যে দিয়ে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা। এইভাবে সিট গঠন করে সন্দীপ ঘোষকে সুরক্ষা কবচ দেওয়ার জন্য যে ফন্দি, যে কনস্পিরেসি আজকে কলকাতা এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, অত্যন্ত নিন্দনীয়। সিট করেছে কিছু প্রমাণ লোপাট করার জন্য, যাতে মানি লন্ডারিং TV9 বাংলা।